হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলাদেশু লাইট। আজকে আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থটে রামাবাই সম্পর্কে পড়ব। এই বিষয়ে কোনো নোটসের প্রয়োজন হলে তোমরা উপরে দেওয়া কন্ট্যাক্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো তাত্ত্বিক সম্পর্কে পড়তে গেলে আগে আমাদের তার জীবন সম্পর্কে পড়তে হয়, তার সময় সম্পর্কে পড়তে হয়। তো প্রথমেই আজকে আমরা রামাবাইয়ের লাইফ অ্যান্ড টাইম সম্পর্কে জানব। রামাবাই 1858 খ্রিস্টাব্দে পুনেতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল অনন্ত শাস্ত্রী এবং তিনি ছিলেন একজন উদারবাদী ব্রাহ্মণ। এখানে বলে রাখা দরকার তোমাদেরকে যে উদারবাদী ব্রাহ্মণ বলা হচ্ছে, তার মূল কারণ রয়েছে যে তিনি সাধারণ ব্রাহ্মণরা যেমন হয় তেমন ছিলেন না। তিনি মহিলা এবং পুরুষদেরকে সমান চোখে দেখতেন, সমাজকে এক নতুন দিশার পথে নিয়ে যাবার চেষ্টা করতেন, তাই তাকে উদারবাদী ব্রাহ্মণ বলা হয়। রামাবাই তার মা এবং তার বড় দিদি এবং দাদার সাথে একই সাথে বসবাস করতেন। রামাবাইয়ের বাবা একজন শিক্ষক ছিলেন। তিনি আগেকার দিনে থাকা বিভিন্ন রকম টোল হয় যেখানে ছেলেদেরকে পড়াশোনা শেখানো হয়, সেখানে তিনি ছেলেদেরকে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত করতেন। এই যে তাকে লিবারাল বলা হতো, সেই লিবারাল বলার পেছনে মূল কারণ রয়েছে তিনি কেবলমাত্র ছেলেদেরকেই সংস্কৃত শিক্ষায় শিক্ষিত করেননি, তার নিজের স্ত্রীকেও তিনি সংস্কৃত শিখিয়েছেন, এমনকি রামাবাইকেও সংস্কৃত শিক্ষায় শিক্ষিত করেন। কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায় যে তাদের জীবনে এক নতুন পরিণতি ঘটে। এক প্রাকৃতিক দুর্যোগের কারণে তার মা বাবা এবং তার বর দিদি তাদের থেকে আলাদা হয়ে যায়। তাদের পরিবারের অর্ধেকের বেশি মানুষের মৃত্যুর পর তিনি এবং তার দাদা কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি এক সাধারণ সভায় যোগদান করে, যেখানে তার সংস্কৃত সম্পর্কে নলেজ দেখে তাকে সেই সময়কার সবথেকে বড় অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা সবথেকে বড় নাম দেওয়া হয়, সেটা হলো সরস্বতী। তাকে সরস্বতী উপাধিতে ভূষিত করা হয়। স্টুডেন্টস, এই সময় তার সাথে কেশবচন্দ্র সেন, যিনি একজন ব্রহ্ম সমাজের নেতা ছিলেন, তার সাথে দেখা হয়। আর এই দেখা সাক্ষাৎ তার জীবনটাকে অনেকখানি পরিবর্তন করে। কেশবচন্দ্র সেন তাকে বলে যে তিনি যেন বেদ এবং উপনিষদ সম্পর্কে জ্ঞান লাভ করে। আর তাছাড়াও রামাবাই কখনোই ইন্টারকাস্ট ম্যারেজের ভেতর বিশ্বাস করতেন না। তিনি এতটাই লিবারেল ছিলেন যে তিনি পরবর্তীকালে একজন শূদ্রর সাথে বিবাহ করে, যিনিও ব্রহ্ম সমাজের একজন মেম্বার ছিলেন। তার নাম ছিল বিপিন বিহারী মাহালনবিশ। কিন্তু তার ভাগ্যটা এতটাই খারাপ যে তার 19 মাসের মধ্যে, অর্থাৎ বিবাহের 19 মাসের মধ্যেই তার স্বামী মারা যায় একটা ছোট্ট বাচ্চাকে রেখে, যার নাম মনোরমা। রামাবাই তখন আবার নিজের নেটিভ ল্যান্ড পুনেতে ফিরে আসে এবং সেখানে এসে তার জীবনের এক নতুন জার্নি শুরু করে। তিনি যে সমস্ত মহিলারা বিধবা, তাদের জন্য বিধবা আশ্রম খোলার উদ্যোগ গ্রহণ করে। রামাবাই 1881 খ্রিস্টাব্দে আর্য মহিলা সভা নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করে। ঠিক এই সময়ে তিনি তার প্রথম বই মারাঠি ভাষায় রচিত, যার নাম ছিল স্ত্রী ধর্মনীতি এবং ইংলিশে যাকে মোরালস ফর ওমেন বলা হয়, এই বইটি 1882 সালে পাবলিশ হয়েছিল। এই সময় রামাবাই যে সকল মহিলারা বিধবা তাদের জন্য একটি উইডো হোম গঠন করার চেষ্টা করেন। তিনি এই উইডো হোম গঠন করার জন্য ব্রিটেনে যান। অর্থাৎ তিনি ব্রিটেনে গেছিলেন কারণ ভারতের পক্ষে সেই সময় এই উইডো হোম গঠন করার জন্য টাকা দেওয়া একদমই সম্ভব হচ্ছিল না, তাই তিনি ব্রিটেনে যান যাতে তিনি এই উইডো হোম গঠন করার জন্য কিছু ফান্ড জোগাড় করতে পারে। এই সময় তিনি মারাঠিতে একটি বই লেখেন, যার ইংরেজি টাইটেল ছিল দ্য ক্রাই অফ ইন্ডিয়ান ওম্যান। এই পুস্তকের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে কম বয়সে যখন কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন সে তার শ্বশুর বাড়ি গিয়ে খুবই মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার হয়। এমনকি কম বয়সে বিয়ে দেওয়ার কারণে তারা খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যায়। আর একটা বিধবার পক্ষে সেই সময় সমাজে চলা খুবই কঠিন ছিল। তাকে নানান নিয়ম কানুন মেনে চলতে হতো, ছোট চুল রাখতে হতো, এমনকি সে কোনো রকম গয়না অর্নামেন্টস কোনো কিছুই করতে পারতো না। তার
ছোটোবেলাকার জীবনটা পুরোপুরি সাদা কাপড়ে কেটে যেত। কম বয়সে বিয়ে দেওয়ার কারণে কি হতো, মেয়েরা খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাচ্ছে এবং জীবনের সমস্ত রং সাদা রঙে পরিণত হয়ে যাচ্ছে। তাই তিনি চেয়েছিল যে এই উইডোদের জন্য, এই বিধবাদের জন্য একটা হোম তৈরি করতে, যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করবে। তাই তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। এই হিন্দুদের যে সকল নিয়ম কানুন ছিল এই উইডো মহিলাদের নিয়ে, বিধবা মহিলাদের নিয়ে, সে সমস্ত নিয়ম কানুনের প্রতি রামাবাই প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন। মানে তিনি এমন একটা পরিস্থিতি এসেছিল যখন তিনি কোনো রকমভাবেই এই নিয়ম নীতিগুলিকে আর মেনে নিতে পারছিল না। তাই ব্রিটেনে থাকাকালীন তিনি খ্রিস্টানিটি গ্রহণ করে। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে 25শে সেপ্টেম্বর 1883। তার নাম রাখেন তিনি মেরি রামা। এমনকি তার কন্যা যিনি ছিলেন তিনিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। ব্রিটেন থেকে ভালো ফান্ড না কালেক্ট হওয়ার কারণে রামাবাই তখন কি করলেন, 1886-এ তিনি ইউনাইটেড স্টেটসে চলে গেলেন। তিনি আমেরিকাতে গিয়ে মহিলাদের জন্য একটা ফান্ড তৈরি করলেন, যেই ফান্ডের কারণে তিনি আবার পুনেতে এসে নিজের এই উইডো হোম গঠন করতে পেরেছিলেন। এরপর 1887-এ তিনি একটি গ্রন্থ রচনা করেন যাকে বলা হয় ফেমিনিস্ট ম্যানিফেস্টো। এই গ্রন্থের নাম ছিল দ্য হাই কাস্ট হিন্দু ওম্যান। এই গ্রন্থে তিনি দেখান যে মেয়েরা কিভাবে এডুকেশন থেকে বঞ্চিত হয়, কিভাবে সে তার সমাজ থেকে বঞ্চিত হয়, আর তারপর যখন সে বিধবা হয় তখন তার পরিস্থিতিটা আসলে কেমন হয়। এই সমস্ত চিত্রই তিনি এই বইয়ে তুলে ধরেছিলেন। এর কিছুদিন পরেই তিনি আরেকটি বই লেখে, যেটি মারাঠিতে প্রকাশিত হয়েছিল এবং যেই বইয়ের ইংলিশ নাম ছিল দ্য পিপল অফ ইউনাইটেড স্টেট, যেটি তিনি 1889-এ রচনা করেন। এই গ্রন্থে তিনি ইউনাইটেড স্টেটের মহিলাদের চালচলন কেমন, তাদের পোশাক আশাক, খাবার, তারা কি করে, সে সমস্ত সম্পর্কে তিনি রচনা করে। আর ভারতের সাথেই এখানে তার পার্থক্য পরিলক্ষিত হয়। ফেব্রুয়ারি 1889-এ তিনি আমেরিকা থেকে ভারতে ফিরে আসেন এবং মার্চ 1889-এ তিনি একটি প্রতিষ্ঠান গঠন করে যার নাম দেন শারদা সদন, যেটি বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি এই শারদা সদন প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে যে সমস্ত মহিলারা উইডো ছিল বা যারা বিধবা ছিল তাদেরকে একই সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন, সকলের দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্য, মেয়েদের জন্য অনেক কাজ করেছেন। তাই তাকে 1919 খ্রিস্টাব্দে কাইজারি হিন্দ মেডেলে ভূষিত করেছিল ব্রিটিশ সরকার। তার অনুপস্থিতিতে এই মেডেলটি গ্রহণ করেছিল তার কন্যা। কিন্তু কিছুদিন পর 1921-এ মাত্র 40 বছর বয়সে তার মেয়েও মারা যায়। আর এই শোকে তার পরপরই রামাবাইও মৃত্যুবরণ করে। এই ছিল রামাবাইয়ের লাইফ অ্যান্ড টাইমের ঘটনা। এরপর আমরা তার বিভিন্ন রকম পলিটিক্যাল আইডিয়াস বা থট সম্পর্কে জানব। প্রথমেই আমরা আলোচনা করব কিভাবে রামাবাই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবস্থানকে বিচার করেছেন। এই অবস্থানকে বিচার করতে গিয়ে তিনি প্রথমেই বলেছেন যে আমাদের হিন্দু ধর্মে প্রথমে বর্ণ ব্যবস্থা প্রথম থেকেই প্রচলিত ছিল, কিন্তু এই বর্ণ ব্যবস্থা কোনো দিক থেকেই বংশানুক্রমিক ছিল না। যে যেমন কাজ করত সে তেমন বর্ণ ধারণ করত। এখানে স্ত্রী পুরুষের সমানাধিকার দেওয়া হতো। কিন্তু কালানুক্রমিক বিচারে দেখা গেল যে এই বর্ণ ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে গেল। মানুষের কর্মের ওপর নয়, মানুষের বংশের ওপর নির্দেশ করে এই চতুর্বর্ণ ব্যবস্থা পরিচালিত হলো। যার ফলে দেখা গেল যে যে সমস্ত মহিলারা এতদিন ধরে নিজেদের বর্ণ নিজেরাই ডিসাইড করতে পারছিল, এখন আর তা পাচ্ছে না। তারা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে আবদ্ধ হলো। তার মানে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একদম এনশিয়েন্ট টাইমে বর্ণ ব্যবস্থা ছিল, কিন্তু সেটা অর্জন করতে হতো। যে যেমন কাজ করতো তার তেমন বর্ণ হতো। স্ত্রী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না এই সমাজে। কিন্তু ধীরে ধীরে যখন সমাজের পরিবর্তন ঘটলো তখন দেখা গেল বর্ণ ব্যবস্থারও পরিবর্তন ঘটলো। মেয়েরা গৃহকর্মের দিকে বেশি ঝুঁকতে থাকলো। তাদেরকে গৃহকর্মের দিকেই
রেখে দেওয়া হলো। আর তার পাশাপাশি দেখা গেল যে বর্ণ ব্যবস্থাটা ধীরে ধীরে বংশানুক্রমিক হয়ে উঠছে, এটি আর কাজের ওপর নির্ধারিত হচ্ছে না। রামাবাই যেহেতু সংস্কৃতে পাণ্ডিত্য লাভ করেছিলেন, সেজন্য তার হিন্দু বিভিন্ন শাস্ত্র পড়া ছিল। তিনি মনুস্মৃতিও পড়েছে। এই মনুস্মৃতি পড়ার পর তিনি বলেন যে এটা পুরোপুরি পুরুষতন্ত্রের রাজ্য চলছে, যেখানে নারীদের কোনো অবস্থানই নেই। তারা কেবলমাত্র স্বামীদের সেবা করা, গৃহকর্ম করা আর বাচ্চা প্রতিপালন করার মধ্যেই নিজেদের জীবন অতিবাহিত করছে। ভারতের যে সকল শাস্ত্র রয়েছে তার ভিতরে মনুস্মৃতিকে তিনি বেশি ক্রিটিসাইজ করে। তার মূল কারণ হচ্ছে এখানে নারীদের অবস্থা একদম নিম্ন স্তরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে যখন আমাদের শাস্ত্রের পরিবর্তন ঘটল, তখন দেখা গেল যে এই বিভিন্ন শাস্ত্রের মধ্যে মহিলাদেরকে অনেক নিম্ন স্তরে রাখা হচ্ছে এবং সমাজ ধীরে ধীরে পুরুষতান্ত্রিক হয়ে উঠছে, যেখানে মহিলাদের কোনো অংশেরই ভাগ নেই। তিনি পুরুষতন্ত্রের সমালোচনা করতে গিয়ে আরও বলেন যে এই পুরুষতন্ত্র ব্যবস্থা বর্তমান দিনে এমন একটি রূপ ধারণ করেছে যেখানে প্রতিটা মেয়ের কাছে একটা বড় প্রাইজ বা একটা বড় গিফট বা অ্যাওয়ার্ড আমরা বলতে পারি, সেটা হলো যে সৌভাগ্যবতী হও। এই সৌভাগ্যবতী হও কথাটি তাদেরকেই বলা হয় যাদের স্বামী জীবিত আছে। যাদের স্বামী মারা গেছে তাদেরকে কিন্তু সমাজের পেছনেই ফেলে রাখা হতো। এছাড়াও যে সকল মহিলাদের পুত্র সন্তান হতো তাদের মান্যতা ঘর বাড়িতে অন্য রকমই হতো। যদি কোনো মহিলার কন্যা সন্তান হতো বা কেউ কন্যা সন্তান জন্ম দিত, তাহলে তার মান্যতা তুলনামূলকভাবে অনেকটাই কমে যেত, এমনকি স্বামীর কাছেও সে সমকদর পেত না। যেখানে পুত্র সন্তান হলে সকলে তাকে ভালো বলতো, ভালোবাসতো, স্বামীর কাছেও সে কদর পেত। আর তার সবথেকে বড় পুরস্কার হচ্ছে সৌভাগ্যবতী হও। কিন্তু যিনি বিধবা তাকে কিন্তু সমাজের পেছনেই ফেলে রাখা হতো। রামাবাই তার দ্য হাই কাস্ট হিন্দু ওম্যান এই গ্রন্থে উল্লেখ করেছেন যে মহিলারা যাতে সমাজের পেছন থেকে আরও পেছনে পৌঁছে যায়, সেজন্য তাদেরকে শিক্ষা দেওয়া হতো না, বইপত্র থেকে তাদেরকে দূরে রাখা হতো। তাদের একটাই কাজ থাকতো, তা হলো গৃহকর্মে নিপুণা হওয়া। গৃহকর্মে নিপুণা হলে একটা মেয়ে স্বামীর কাছে ভালো কদর পাবে। তার সব থেকে বড় কাজ হলো স্বামীকে ভালো রাখা। এখানে তিনি দেখাতে চেয়েছেন যে এই পুরুষতন্ত্রের মধ্যে দিয়ে কিভাবে নারীরা লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছে। যেখানে বর্ণ ব্যবস্থা কর্মের মাধ্যমে হওয়া উচিত ছিল, সেখানে এখন বংশানুক্রমিক হচ্ছে। আর এই বংশানুক্রমিক হচ্ছে কেবলমাত্র পুরুষদের জন্য। মহিলারা এখানে নেই, তারা সমাজ থেকে একেবারে পিছিয়ে পড়েছে। সেই জন্য হিন্দু ধর্মের এই ধরনের অবিচারের জন্য তিনি বারবার মহিলাদেরকে বলেছেন, বিশেষ করে যারা বিধবা তাদেরকে বলেছেন যে হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে। বিশেষ করে তিনি সমস্ত মহিলাদেরকে বলেছে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে, যাতে তারা নিজেদেরকে চিনতে পারে, সেলফ রিয়েলাইজেশন হয়, তারা এডুকেটেড হয়, তারা বুঝতে পারে সমাজে কি চলছে, আর পুরুষতন্ত্র থেকে নিজেদেরকে বের করে নিজেদের একটি সমাজ গঠন করতে পারে। সেজন্য তিনি বারবার সমস্ত উইডো মহিলাদেরকে এই হিন্দু ধর্ম ত্যাগ করতে বলেছিলেন। স্টুডেন্টস, এবার আমরা রামাবাইয়ের জেন্ডার জাস্টিস অ্যান্ড সিভিল রাইটস সম্পর্কে জানব। অর্থাৎ তিনি মহিলাদের রাইটস এবং জেন্ডার জাস্টিস সম্পর্কে কি বলেছেন তা পড়ব। তিনি তার গ্রন্থ স্ত্রী ধর্মনীতি এই বইটাতে তিনি বলেন যে মেয়েদেরকে শিক্ষিত হওয়া খুবই প্রয়োজনীয়। শিক্ষিত হতে হবে, নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে, যাতে ডিসিশন তারা নিতে পারে। এমনকি তিনি এই বইতে আরও বলেন যে নিজের লাইফ পার্টনার কিভাবে চুজ করতে হবে, বা মহিলাদের সেই অধিকার আছে নিজের জীবনসঙ্গীকে বেছে নেওয়ার জন্য। তিনি মহিলাদের শিক্ষিত করার জন্য 1882-তে যে হান্টার কমিশন গঠিত হয়েছিল, সেখানে তিনি মেয়েদের জন্য আলাদা স্কুল গঠন করার কথা বলে এবং মেয়ে এবং ছেলেদের যেখানে কোয়েট স্কুল রয়েছে সেখানে মহিলা শিক্ষিকা প্রদানের কথা বলে। কারণ তিনি বলেন যে আমাদের যে হাই কাস্ট হিন্দু উম্যান যারা রয়েছে, তারা
মিশনারি স্কুলে পড়ার থেকে মৃত্যুবরণ করা বেশি পছন্দ করে। এমনটা হবার মূল কারণ হচ্ছে আমাদের হিন্দু ধর্ম। যে সকল মানুষেরা হিন্দু রয়েছে তারা কখনোই কনভার্ট হতে চায় না মুসলিম বা শিখ বা খ্রিস্টান ধর্মে। আমাদের ভারতে প্রথম দিকে যে সকল স্কুলগুলো ছিল সেগুলো মূলত মিশনারি স্কুল ছিল, অর্থাৎ সেগুলো খ্রিস্টানদের দ্বারা পরিচালিত ছিল। এমন স্কুলে হিন্দু মেয়েরা যেতেই চাইতেন না, কারণ সেখানে নাকি তাদের ধর্মের নাশ হবে। তাই তিনি বলেছেন যে ভারতীয় মহিলাদের জন্য আলাদা স্কুল করতে হবে এবং মহিলা টিচারদের সেখানে নিয়োগ করতে হবে। এমনকি তিনি আরও বলেন যে মহিলাদের শিক্ষিত করে তাদেরকে চিকিৎসা ব্যবস্থাও শেখাতে হবে। তার মূল কারণ হচ্ছে দেশের অর্ধেক জনগণ যেহেতু মহিলা, তাই তাদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। মহিলাদের এমন অনেক ডিজিজ রয়েছে যেগুলো তারা পুরুষ ডাক্তারদের সাথে শেয়ার করতে পারে না বা তাদের কাছে বলতে চায় না। যদি সেটা একজন মহিলা ডাক্তার হয় তাহলে সে খুব ভালোভাবে তার ডিজিজ সম্পর্কে, তার বিভিন্ন রোগ সম্পর্কে তার কাছে এক্সপ্লেন করতে পারবে, তাকে জানাতে পারবে। কিন্তু একজন পুরুষ ডাক্তারের কাছে কিন্তু একজন মহিলা তার রোগ সম্পর্কে বলতে চাইবে না। তাই তিনি বারবার জোর দিয়ে বলেছিলেন যে মহিলাদেরকে ডাক্তারি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তার এই ডিমান্ডকে বাস্তবায়িত করার জন্য তিনি ডক্টর হান্টারের কাছে 280 জন গ্রামীণ মহিলাকে নিয়ে যান, যারা সকলেই ডিমান্ড তোলে, যারা সকলেই বলে যে তাদের জন্য আলাদা মহিলা ডাক্তার প্রয়োজন। তারা পুরুষদের কাছে তাদের নিজেদের ডিজিজগুলো সম্পর্কে আলোচনা করতে পারছেন না। এরপর যখন 1889 সালে কংগ্রেসের বম্বে সভা বসে, সেখানে তিনি একজন সদস্য হিসাবে পার্টিসিপেট করে এবং মহিলাদের রাইট সম্পর্কে সেখানে আবেদন জানায়। তারা বলে সমাজের যারা বিধবা মহিলা এবং যারা সেক্স ওয়ার্কার, তাদেরও অধিকার আছে সমাজে সমানভাবে পরিচালিত হওয়ার। তিনি সেই স্থানে দাঁড়িয়ে বিধবা মহিলাদের হয়ে প্রচার করেন আর তার কথা সকলেই মন দিয়ে শোনে, যার ফলে সকলে অ্যালাউ করে যে 14 বছরের কমে মেয়েদেরকে এবার থেকে আর বিবাহ দেওয়া হবে না। এমনকি তিনি আরও দাবি জানান যে উইডো মহিলা যারা বিধবা রয়েছে তাদেরকে আবার বিবাহ দেওয়ার। এই কথাতেও কংগ্রেস রাজি হয়। বিধবা মহিলাদের জন্য তিনি এতটাই সুন্দর ভাষণ দিয়েছিলেন যে তৎকালীন সময়ে তাকে অনেক জায়গায় বিধবা মহিলাদেরকে আরও সংগঠিত করার জন্য ভাষণ দেবার জন্য ডাকা হয়েছিল। এতেই বোঝা যাচ্ছে যে তার জনপ্রিয়তা কতটা বেশি ছিল বা তিনি কতটা মেয়েদের জন্য প্রচার চালিয়েছিলেন। রামাবাই এমন এক সময়ের তাত্ত্বিক যেখানে মেয়েদেরকে সঠিক মর্যাদাও দেওয়া হতো না, কিন্তু তার বাবার জন্য তিনি সংস্কৃতে পাণ্ডিত্য লাভ করে। আমাদের হিন্দু ধর্মে প্রচলিত বিভিন্ন প্রকার পুস্তক তিনি পাঠ করে। এমনকি মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের শিক্ষা ব্যবস্থার ওপরে জোর দিয়ে তিনি পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের জন্য সোচ্চার হন এবং বিশেষ করে যারা উইডো মহিলা বা বিধবা মহিলা তাদের জন্য কাজ করে যান। তিনি যে আর্য মহিলা সভা গঠন করেছিল তা কিন্তু এখনও পরিচালিত হচ্ছে। এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে বর্তমান সমাজেও বিধবা মহিলাদের অবস্থা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই তিনি বারংবার মহিলাদেরকে শিক্ষিত হতে বলেছেন, যাতে তার স্বামী মারা গেলেও তিনি নিজের কাজটা নিজে করতে পারে। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধুদের সাথেও শেয়ার করো। শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই রাষ্ট্রবিজ্ঞান। তোমরা চাইলে আমাদের যে কোনো ব্যাচে জয়েন করতে পারো এবং যে কোনো নোটসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রাম এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে তোমরা নানান ফ্রি মেটেরিয়াল পেয়ে যাবে।